হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল মো অফিসিয়াল। তোমাদেরকে আগেই বলি বন্ধুরা, সবাইকে আমি সরি বলছি, তার কারণ আমার ভিডিওটা এত দেরি করে দেওয়ার জন্য। কারণ আমার শরীর খুব খারাপ ছিল, আমি অনেক দিন ধরে আমার শরীর অসুস্থ ছিল। তো এখন আমি ডাক্তার দেখাচ্ছি, সেই কারণে চলো ভিডিওটা শুরু করি। আজকে আমরা সিকিম দিকে বেরাচ্ছি। আর এই দেখো, সিকিম থেকে বেরিয়ে আমরা যাচ্ছি পাদামচেরিতে। ওখানে আজকে আমাদের হোমস্টে, ওখানে আমরা থাকবো। সেই কারণে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তো জায়গাটা এত ভালো লাগছে, সিকিমে যেখানটা আমরা ছিলাম খুবই সুন্দর। ব্যালকনি থেকে খুললেই পাহাড় আর মেঘ ভেসে আসছে, এরকম একটা ব্যাপার। আর দেখো, একদম পাহাড়ের কোল থেকে মনে হচ্ছে ধোঁয়া উঠছে, কিন্তু না, যখন মেঘগুলো আমাদের গায়ে ছুঁয়ে চলে যায় না, তখন একটা আলাদাই মনের আনন্দ, খুশি সব কিছুই। আর এইখানে দেখো, মেঘটা মনে হচ্ছে সে কোনো একটা কোন রাজ্যে চলে এসেছি বলবো তোমাদেরকে, মনে হচ্ছে স্বর্গে বাস করছি, স্বর্গে চলে এসেছি আমরা। হয় না যে মেঘ ভেসে যাচ্ছে কোনো স্বর্গে নৃত্য করার জন্য সবাই, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো দেখো, এখান থেকে জিগজ্যাগ রোডগুলো সব দেখা যাচ্ছে। আমি যতটা পাচ্ছি ক্যাপচার করার চেষ্টা করছি। তো খুব সুন্দর লাগছে, একটা আঁকা বাঁকা সাপের মতো পুরো চারিদিকে আঁকা বাঁকা রাস্তা। আর সেই আঁকা বাঁকা রাস্তার মধ্যে ছোট্ট ছোট্ট ঘর, হোমস্টে, সব কিছু। তো আমাদের পাদামচেরিতে যাওয়ার জন্য তো সন্ধে হয়, মানে প্রায় বিকেল বিকেল হয়ে যাবে। তো ততক্ষণ আমরা সাইট সিন যতগুলো যা পারবো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখে নেবো, কারণ পরের দিন তো আর আমাদের হাতে সময় নেই, সেই কারণে। তো চলো দেখতে থাকো। দেখো এইগুলো থেকে, আর আমার এই সবচেয়ে কী ভালো লাগে জানো, যে গাছপালাগুলো একটা আলাদা সৌন্দর্য। আর মেঘ দেখো, পুরো মনে হচ্ছে মেঘের রাজ্যে, মেঘের দেশে চলে এসেছি আমরা, কারণ আমরা ওপরে, মেঘ নিচে চলে গেছে এরকম। আর যতই গেছি মেঘ পুরো ভেসে ভেসে আসছে, অন্ধকার হয়ে যাচ্ছে রাস্তা। আর দেখো পাশটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে কোথায় চলে এসেছি, এরকম একটা ব্যাপার। দেখো রাস্তাটা, কোনো কথাই নেই, মনে হচ্ছে কোনো একটা বিশাল বড় সাপ আঁকা বাঁকা করে বেঁকে শুয়ে আছে, বা সেই পথ থেকে চলছে। যে আমরা কথা বলতে বলতে আজকে আমাদের ফার্স্ট যেখানটা আমরা ঘুরবো সেই জায়গায় চলে আসলাম। সেটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্টে। আর এই থাম্বি ভিউ পয়েন্ট থেকে এই তোমার সিকিম আর জিগজ্যাগ যে রোডটা, এটা পুরো দেখা যায়। আর দেখো, আমি একটুখানি সুন্দর করে সেজে নিয়েছিলাম ক্লিপগুলো লাগিয়ে, তো কেরাম লাগছিলো অবশ্যই বলো। আর এখানটা ঠান্ডা ঠান্ডা লাগছিল, কারণ আমরা অনেকটা উপরে উঠেছি, তাই সবে ঠান্ডা লাগাটা শুরু হয়েছে। তো ঠান্ডা আমাদের এখান থেকেই মোটামুটি লাগা শুরু। আর এত সুন্দর জায়গাটা, এত সুন্দর ভিউটা, যে এখানে ফটো তোলা, সব ঘোরা, একটা আলাদা মজা লাগছে। আর এই দেখো রাস্তাটা, মনে হচ্ছে বিশাল বড়, বিশাল বড় একটা কোনো সাপ পুরো হচ্ছে রাস্তাকে একবুকু করে ওই রাস্তা করে দিয়েছে, এরকম একটা ব্যাপার। খুব সুন্দর, খুব সুন্দর, মানে খুব সুন্দর। জীবনে অনেক কিছুর আফসোস ছিল, তবে এই যে জায়গাগুলো দেখার পরে মনে হয় চলে একটু হলেও আফসোস দূর হয়েছে। আবার আমরা চলছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে যাওয়ার জন্য যাচ্ছি আমরা এখন। আমরা এখান থেকে যাব, এখান থেকে আমরা নাথিং ভিউ পয়েন্ট, নাথিং ভ্যালি লেক,
এখানটায় যাবো। আর এই দেখো চলে এসেছি আমরা এখানে। পুরো মেঘে ঘিরে গেছে, পুরো মেঘে ঘেরা। মেঘ আমাদের সাথে সাথে চলে এসছে এই লেকে। আর আমরা এখান থেকে এখন এই যে ওল্ড বাবা মন্দিরে চলে এসেছি। দেখো ওই ওপরে মন্দিরটা, আমরা ওই মন্দিরেই যাব। তার আগে এখানে প্রচুর বড়াট ওয়াশরুমে আমরা একটুখানি সবাই ফ্রেশ হবো বলে গেছি, কিন্তু এখানে ফ্রেশ হওয়ার জায়গা নেই। কিন্তু এই ওয়াশরুমটাতে এত ভিড় ছিল কি বলবো। আর এই যে বাবা মন্দিরে উঠবার জন্য, আর এইখানে সবাই ফার্স্ট টাইম বললাম কী হচ্ছে একটু দেখার জন্য একটু এগিয়েছিলাম। তো এখানে দেখা গেল যে সব এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। আর এইখানে ক্যামেরা নিয়ে ঢোকার নিয়ম নেই, যার জন্য এখানটা ঢোকা যাচ্ছিল না। যাও আমরা জুতোটা খুলে হাতটা ধুয়ে, আর এই দেখো এই ঘন্টাগুলো খুবই মানে বাজাচ্ছি, খুব কষ্ট হচ্ছিল, তার কারণ খুব ভারী, হ্যাঁ বাজাতে লাগছিল। আমি দেখো এই যে একটু বাজানোর চেষ্টা করছি, কিন্তু প্রচুর ভারী, যার জন্য আমার খুব অসুবিধা হচ্ছিলো। ওই দেখো ঘন্টা কারোর হাত দিয়ে নড়বে না শুধু, আর আমি হাত বাড়ি এগুলো একটুখানি বাজিয়ে নিলাম। দিয়ে আমরা এই ওপরে উঠছি। ওপরে ওঠার সময় হ্যাঁ প্রচুর কষ্ট হচ্ছিলো, কিন্তু তারপরও মানুষ নিজের মনের জোর নিয়ে, নিজের মনের বলে সবাই উঠে বাবার কাছে চলে যাচ্ছে। এটা হচ্ছে হরভজন সিং ওনার, এটা ওল্ড বাবা মন্দির নামেই পরিচিত। কিন্তু এইখানে সবই যা আছে ওই হরভজন সিং স্যারের সব কিছু এখানে রয়েছে। আর এই দেখো এই যে একদম সরু মতো রাস্তা, মানে সাইড কাটি পাশ কাটি এখানে একটা বজরংবলীর ছবি ছিল, একদম সরু, মানে একজন দাঁড়িয়ে থাকলে আরেকজন ঢোকার খুবই অসুবিধা। তারপরও আর আমরা ক্যামেরা খুব লুকিয়ে চুরিয়ে আমরা ভিডিওটা করেছি, যার জন্য কতটা ভালো এসছে বলতে পারবো। আর এই যে হরভজন সিং এনার এখানে যত ড্রেস, ওনার যাবতীয় যা ব্যবহার করতো উনি সেইগুলো। আর দেখো এখানে ওনাকেই পুজো করা হয়, কারণ এখানকার লোক ওনাকে প্রচুরভাবে মানে। ওনাদের বক্তব্য হচ্ছে উনি এখানে এখনও অবধি এই জায়গাটা রক্ষা করে। এই জায়গাটাতে হচ্ছে ওনার এখনও অবধি উনি হেঁটে চলে বেড়ায়, সবাই বুঝতে পারে, ফিল করে, সেই জন্য। এই দেখো এখানটা ওনাদেরই সব কিছু, তো যার জন্য ওনাকে এখানে প্রচুরভাবে মানে, প্রচুরভাবে। তো ওনাদেরই যা আছে সব কিছু এখানকার ওদেরই। আর এই যে হরভজন সিংয়ের সময় এইখানে হচ্ছে এই যে একটা বাবাজির ছবি ছিল। যাও সব মিলিয়ে ঝুলিয়ে তো পুজো করছে, কিন্তু আমরা যা দেখতে পেলাম কি যে হরভজন সিং প্রত্যেক দিন সবাই যাওয়ার আগে ওরা এখানে ওনাকে স্যালুট করে যাওয়া, প্রণাম করে যাওয়া, মানে কোনো কথাই নেই ওনাকে ছাড়া মানে কোনো নেই। এটা একটা দেশের প্রচুর মানে কি বলবো সম্মান যে দেয় এত ভাবার বাইরে। আর এই যে দেখো আমার হাজব্যান্ড একটু ওদিকে গেছিলো, ওকে বলছে কেমন লাগছে, বলছে খুবই ভালো লাগছে। আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, খুব মজাও লাগছিল, কিন্তু প্রচুর কষ্ট হচ্ছিল। এখানে যত রকম ফ্ল্যাগ, এবার আমরা নিচের দিকে নেমে যাচ্ছি।
নামতে অত কষ্ট হচ্ছিল না, কিন্তু উঠতে প্রচুর কষ্ট হচ্ছে। আর এই যে আমার এক পণ্ডিত দাদা আগে আগে নামছে, কই মিল গিয়া লাগছে পুরো তাকে। আর এই জায়গাটা খুব ঠান্ডা ছিল, মানে এতটাই ঠান্ডা যে হাত পা না একদম কনকন করছে। আর এনাদের আমি জিজ্ঞেস করছি কেমন লাগছে, ওনারা বলছে খুবই ভালো লাগছে। কিন্তু উঠতে সবারই কষ্ট হচ্ছিলো। এখানে আমার ফ্যামিলি থেকে যে আমার শাশুড়ি এসেছিলো তাকে, সে তখন আমাদের সাথে উঠতে পারেনি। পরে আমার হাজব্যান্ড ওনাকে নিয়ে উঠবার জন্য বলেছে, তো পরে ওনাকে নিয়ে একাকে উঠবে। কারণ তার আগে আমি একটু ভিডিও করে বলে দেখে নিয়ে, কারণ এই জায়গাটা খুবই কষ্ট, মানে খুব শ্বাসকষ্ট হচ্ছিল। তো খুব আস্তে আস্তে করে আমরা উঠেছিলাম। আর চার সাইডটা দেখো এরকম পতাকা দিয়ে দিয়ে ঘেরা। আর দেখো আমরা আস্তে আস্তে করে নেমে এসেছি। আর এখানে আমার না এমন ভিড় ছিল, সেখানে আমার চুল পুরো খুলে গেছে। আর এই যে সেই ঘন্টাগুলো। আর আমি একটু আবার ওদিকটা যাব, দেখবো ওদিকটা কি আছে, কেননা ওদিকটা আমি যেহেতু যাইনি। আর এই দেখো এই ভেতরটা আমি ঢুকেছি, এখানেও সেম দেখো হরভজন সিংয়ের সব কিছুই। হরভজন সিং স্যারের এত কিছু, মানে শ্রদ্ধার সাথে ওনাকে পুজো করা হয়। ওনার ফ্যামিলিরই মোটামুটি যারা দেহান্ত হয়েছে তাদেরই সব। আর এখানে দেখো ওনার বিছানা, ওনার ব্যবহার করা জুতো, জামা, পাঞ্জাবি, তরোয়াল, সব কিছু ওনাকে এখানে খেতে দেয়। এখানে প্রত্যেক দিন সবাই প্রণাম করে তারপরে সবাই ডিউটি জয়েন করে। তো এখানে ওনাকে খুবই মানে, তার কারণ হচ্ছে যখন আমাদের একটা সিপাই দেশের জন্য জান দিয়ে দেয়, সেখানে আর কোনো কথা হতে পারে না। তো উনি দেশের জন্য কিছু করতে গিয়ে নিজেকে শহীদ করেছে। তো সেই জায়গাতে অবশ্যই ওনার সম্মান পাওয়া তো হাজারবার দরকার। আর এনাকে এখানে সবাই মানে। আর আমরা এই যে বললাম ভিডিওটা খুবই সাবধানে করছি, কারণ এখানকার লোকের ভাবনা এটা মানে ওরা যে উনি এখনও অবধি ওদের মধ্যে মানে আছে, ওদের মধ্যে আছে। ওনারা দেখতে পায় বা এই জিনিসগুলো উনি এসে এখানে ব্যবহার করে, সেই জন্য আমি দেখো এখানে একটুকুনি সবাই দক্ষিণে দিচ্ছিলো, আমিও দিয়ে দিয়েছি, দিয়ে প্রণাম করে নিচ্ছি। এটাই বলেছি প্রণাম করবার সময় যে কারোর ভালো না করতে পারি, খারাপটাও যেন না করি কোনো দিন। নিজের খারাপ হোক তবু মন থেকে কারোর খারাপ করার কথা ভাবি না। আর এখানে দেখো সব ফটো তোলার জন্য, বসার জন্য খুব ভালো। আর এখানে প্রসাদ দিচ্ছিলো, আমরা নিয়ে নিচ্ছি। এখান থেকে সব জুতো ফুতো পরে আমরা বেরিয়ে এসেছি। আর ওই যে মন্দিরটা এত ওপরে, তো আমরা তো ঘোরাঘুরি করছি, তোমরাও যাও ঘোরাঘুরি করো। তবে প্লিজ পুজোর সময় গেলে কি বলবো, আমরা একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলাম, ওটা একটা আমাদের ভয় হয়ে গেছে। যা পুজোর সময় যাবো কিনা জানি না, কিন্তু যাবো, হয়তো পুজোর পরেই যাব এরকম। কিন্তু পুজোর মধ্যে যাওয়ার কথা আবার ভেবে দেখতে হবে, এরকম ব্যাপার। আর এখানে বসার এই যে আমাদের ভারত মাতা, আমাদের মা, মাতৃভূমি ভারত মাতা। আর ভারত মাতাকে আমি একটা স্যালুট করে নিয়েছিলাম, ভালো লাগছিল খুবই, যে এখনো অবধি কোথাও কোথাও দেখা যায়। আর আমরা এখন যাচ্ছি এনাদেরই হরভজন সিংদের মানে ক্যাম্পের দিকে। একখানা ক্যাফে আছে ছোট্ট মতো, যেখানে অনেক শুনলাম যে অনেকটা কম প্রাইসের মধ্যে খাবার দাবার পাওয়া যায়। তো আমরা এখানে সবাই চলে গেছিলাম, কারণ সকালবেলা যেহেতু আমরা সেইভাবে, আমার শরীরটা ভালো লাগছিল না বলে সেইভাবে ব্রেকফাস্ট করিনি। তো এখানে ভাবলাম এত ঠান্ডার মধ্যে একটু কফি টফি খেতে হবে, তো সেই হিসাবে এসে। আর এখানে প্রচণ্ড ভিড় ছিল, এই দেখো সামনে এই যে একজন কই মিল গিয়া দাঁড়িয়ে, আর এইখানে ভিড় ছিল। তাই আমি আমার দুই দাদার সাথে গিয়ে একটু অর্ডারটা দিয়ে নিচ্ছিলাম। এখানে এখন সবাই ডিসকাস হচ্ছে যে আমরা কে কী খাবো না খাবো সেইটা, কেন কেউ ভাবনা চিন্তা করতে পারছে না যে কী খাবো। আর আমার মন খারাপই ছিল, কিন্তু তো আমি খুব হাসি খুশির মধ্যেই ছিলাম।
আর এখানে আমি যা এসে দেখলাম সত্যি খুব কম প্রাইসের মধ্যে। তা না আমাদের কাছ থেকে আমরা মোমো নিয়েছিলাম আর বাড়া পাও নিয়েছিলাম। তো বাড়া পাওটা ছিল 40 টাকা না কত ছিল, মনে হয় 2 পিস ছিল, আর মোমো ছিল 50 টাকা করে, আর কফি নিয়েছিলাম আমরা 10 টাকা করে। তো খাবারগুলো খুবই সুন্দর ছিল। আর এইখানে কোনো ননভেজ নেই, সবই ভেজ আইটেম, যেহেতু এই জায়গাটা ওরকম মানে পূজনীয় ব্যাপার, সেই কারণে। তো আমরা এখানে ননভেজ খাইনি, এখানে ভেজ আইটেম পেয়েছিলাম। কিন্তু ভেজ হলো এত সুন্দর খেতে যে কোনো নেই। আর পাহাড়ে গেছি মোমো খাবো না এটা হয় না। আমরা যে কদিন পাহাড়ে গেছি, মানে আমরা যে কদিন ছিলাম 3 দিন ঘুরেছি, আমরা প্রত্যেক দিনই মোমো খেয়েছিলাম। কিন্তু হ্যাঁ, আজকে আমার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ করে গেছিলো মোমো চা ফা খেয়ে। আর এইখানে দেখো যুদ্ধ করতে গাড়িটা চলে গেল, ওটা যুদ্ধের গাড়ি ছিল। আর মুখ থেকে কথা বললেই ধোঁয়া বেরাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, বিল পেমেন্ট করে আমরা বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি নাথিং ভ্যালিতে। নাথিং ভ্যালির দিকে আমরা রওনা দেব। তো এখান থেকে নাথিং ভ্যালি যেতে প্রায় অনেকটাই সময় লাগবে। আর এই যে আমার সাথে এই যে কই মিল গিয়ে আমার দাদা, হ্যাঁ পুরো এমন করে রয়েছে, ওটাই ওর নাম আসলে, ওটা না, আমি জাস্ট একটু মজা করলাম। আর এই দেখো আমরা চলে এসেছি আমাদের 3rd লোকেশনে, সেটা হচ্ছে নাথিং ভ্যালি। যে নাথিং ভ্যালিতে আমরা এসে যা দেখলাম খুব সুন্দর। এখান থেকে রোডটা দেখা যাচ্ছে, এখানেও সেই সেম, এদিক ওদিক অজগর সাপের মতো ছোট্ট ছোট্ট গ্রাম। আর এইখানে সবাইকে নিয়েই ব্যস্ত। আমি এখানে চেষ্টা করলাম নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য, তাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করে থাকলাম। আর নাথিং ভ্যালিতে আমরা এসে দেখছি, ঘুরছি। আর এই যে এখানে এদের একটা বোর্ড দেওয়া ছিল যে কোথায় কি আছে না আছে সব কিছুর জন্য। আর দেখো মেঘ পুরো নিচের দিকে নেমে চলে এসছে, এরকম ব্যাপার। তখন অবধি আমরা অনেকটাই উঁচুতে ছিলাম, কিন্তু আমাদের এখনও 14,000 ফিট হয়নি। আর এখানে ওয়েদারের টেম্পারেচার ছিল ঠিকই, এইখানটা অতটা ঠান্ডা লাগছিল আর এতটাও লাগেনি, তার কারণ একটু রোদের ভাবটা বেশি ছিল, আবার কোনো জায়গায় মেঘ। এরকম যখন বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছিল। ওয়েদার তো চেঞ্জ হতেই থাকছে, এই রোদ এই বৃষ্টি। আর আমরা দেখো কথা বলতে আমরা কুপুক লেকে চলে এসেছি। আর এই যে কুপুক লেকে প্রচণ্ড ঠান্ডা, এখানে -5 চলছিল। -5-এর জন্য এই যে দেখো কুপুক যে লেকটা দেখতে পাচ্ছ, আমি যতটা পেরেছি এখানে আমি দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে জুম করে, কারণ অতটাও তো আসছে না, যেহেতু আমাদের একটা ফোনের ক্যামেরা। তো এই যে দেখো সাইডগুলোতে সব বরফ জমা শুরু হয়েছে। আর আমরা এখানে বেশিক্ষণ ওয়েট করতে পারছিলাম না, তার কারণ হচ্ছে আমাদের যেহেতু হোমস্টেতে পৌঁছাতে হবে, সবই টাইমের মতো করতে হবে, ওই জন্য আমরা বেশিক্ষণ এখানে ওয়েট করতে পারবো না। তার মধ্যে তোমাদেরকে যতটা পারলাম দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। এবার এখানে একটা জিনিস নিয়ে তক্কতক্কি শুরু হয়ে গেছিলো, যে আমার মনে হলো ওটা স্নোফলস। তো আমার দাদা বলছিল স্নোফলস, তো আমার যে দিদি ছিল সে বলছে যে না ওটা স্নোফলস না, ওটা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। তো ওইখানটা আমরা অপশান ছেড়ে দিয়েছিলাম তোমাদের জন্য, যেটা বৃষ্টি না স্নোফলস বলার জন্য। দেখো দেখলে বুঝতে পারে পুরো মেঘ ঝিরঝির করে, মানে স্নোফলসের মতো বৃষ্টি হচ্ছে না কি হচ্ছে বুঝতে পারছিলাম না। আর আমরা চলে আসলাম আমাদের হোমস্টেতে। আর আমাদের যে হোমস্টের নাম ছিল স্মাইলি হোমস্টে। আর স্মাইলি হোমস্টেটা একদম নতুন হয়েছিল, যেটা তোমার ছিল বাদামচেরিতে। আর আমাদের আজকে এই যে আমরা বাদামচেরিতে এসে গেছে। আর এখানে দেখো এসে কিউটিদের সঙ্গে দেখা হয়ে গেছে, নতুন নতুন সব অতিথি। আর আমাদের আমাদের যে ড্রাইভার দাদা তারা নামাচ্ছে। আর এখানটা খুব সুন্দর লাগছে, ভালো জায়গাটা, ঠান্ডাও রয়েছে এখানে, যার জন্য এখান থেকে তোমার গায়ে জ্যাকেট এগুলো খোলা যাচ্ছিল না, খুবই ঠান্ডা এই জায়গাটা।
তো একটা টাইম গিয়ে আবার গরমও লাগছে, মানে কখন গরম কখন ঠান্ডা এটা বোঝা খুবই মুশকিল জায়গাটাতে। তো আমরা লাস্ট এতে ছিলাম 14,000 ফিট আমরা ওপরে উঠেছিলাম, যেটা কুপুক লেকে ছিল, ওটা আমাদের 14,000 ফিট ওপরে। আর ওখানে তোমার ওয়েদার ছিল বললাম -5 ছিল। তো আমরা এখন আমাদের হোমস্টে, আর এই দেখো হোমস্টে, এটা হচ্ছে একটা ম্যাডাম, এখানে ওর দিদি মানে এনার যে দিদি আছে সেও আছে, সে আজ ছিল না, তার জন্য এরাই সবাইকে টেক কেয়ার করছিল। আর হোমস্টেটা এত সুন্দর কি বলবো, একদম নতুন হোমস্টে। যতটুকুনি কথা বলেছিলাম খুবই ভালো, জায়গাটাও খুব সুন্দর, সবই তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে আমাদের লাগেজ রয়েছে, এখানে একটা কিউটি রয়েছে। আর এই যে দেখো আমাদের রুম, এখানে টিপট দেওয়া ছিল, গরম জল ফল করতে পারবে, এটা বেড। আর এই যেখানে রাখার জন্য একটা ওয়ার্ড্রপ ছিল যেটা কাঠের, এখানে সব কাঠেরই হয়। আর এইদিকে ওয়াশরুম ছিল, ওয়াশরুমটা ওয়েস্টার্ন ওয়াশরুম, ওখানে সবই ওয়েস্টার্ন ওয়াশরুম। আর এখানে সব ওয়াশরুমেই গিজার ফিজার সবই রয়েছে, এখানে একটা মিরার রয়েছিল। আর মানে ওয়াশরুমটা খুবই ভালো, গিজার সব কিছু রয়েছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা এখানে। তো আমরা এসে দেখলাম যে রুমটা নিচে ফ্রোম্যাট টাইপের, উলান ফ্রোম্যাট টাইপের পাতা, যাতে না ঠান্ডা লাগে। আর আমরা যেখানটা ছিলাম এইখানটাতে এই ফ্লোরে 3খানা রুম ছিল, বেশি ছিল না, একটা আমাদের একজন পাশে আর একটা ছিল, 3টে দিকে 4টে, এখানে বেশি ছিল না, মানে এরকম করে প্রত্যেকটাতে 3টে 4টে করে রুম নিচ্ছে, একটা ফ্লোরে বেশি করে রুম নেই। তো রুমটা খুব সুন্দর। আর দেখো জায়গাটাও খুব ভালো। আর এখান থেকে নিয়ে একটু দেখে নিচ্ছিল আমার মাস্টার, যাকে বলে আমার হাজব্যান্ড, যে কি আছে না আছে। খুব সুন্দর জায়গাটা, এইটা একটা ছাদ, আর এইখানে 2খানা অতিথি বসে, ওদেরকে আটকে রেখেছিল গেটটা দিয়ে, যাতে না এদিক ওদিক চলে যায়। আর ছাদটা খুব সুন্দর, এর চোখটা খুব সুন্দর, আমার এই চোখটা এত ভালো লেগেছে না, কি বলবো তোমাদেরকে, খুব ভালো চোখটা। নিচটা দেখো সব চাষবাস, মানে শাক পাতা সব চাষ করে রেখেছে, মেঘ ভেসে আমাদের দিকে দৌড়িয়ে চলে আসছে। এখানে বসার চেয়ার আছে, টেবিল আছে, যদি কেউ পার্টি করে, আনন্দ করে সেই কারণে। আর বিদ্যুৎ তো চমকাতেই থাকছে, মনে হয় রাত্রিরে বৃষ্টি হলেও হতে পারে, এরকম একটা ওয়েদার হয়ে রয়েছে। কেন ওয়েদারটা খুব খারাপ ছিল, দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি তো হতেই পারে এরকম। আর এখানে বৃষ্টি হলেই কারেন্ট থাকে না। আর আমরা এই সিঁড়ি থেকে নেমে যাচ্ছি, গিয়ে আমি যাচ্ছিলাম নেমে আসলে ওদের যে ডাইনিংটা দেখানোর জন্য। তো আমি এখানে জিজ্ঞেস করেই ডাইনিংটাতে ঢুকেছিলাম, কেন হুট করে কোথাও তো কিছু দেখানোর জন্য একটু পারমিশন নেওয়াটা অবশ্যই উচিত, আমার এটা মনে হয়। তো যার জন্য আমি পারমিশন নিয়েছিলাম, ওনারা বললো হ্যাঁ ঢুকতে পারো। তো ডাইনিং প্লেসটা এত সুন্দর ছিল, চারদিকে পুরো কাঁচের। আর এইখানে দেখো এটা হচ্ছে রিসেপশন, আর এইখানে গাছ দিয়ে সুন্দর পাতা দিয়ে সাজিয়ে করে ডেকোরেশন করে রেখেছে। আর এই যে এইটা হচ্ছে তোমার রিসেপশন,
আর এই যে রান্নাঘর, এখানে ওনারই আর একটা দিদি সিস্টার ওনার, সে রান্না করছিল। তো খাবার গরম চলছে, কারণ আমরা যেহেতু খাবো সেই কারণে আমরা এসে অনেকটা লেট করে। আর একে আমি জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে এখানে যে আলাদা করে যদি কেউ আসে, মানে কোনো গ্রুপ ছাড়া, ট্যুরিস্ট ছাড়া, তাহলে কি এরা দেয়? তখন বললো হ্যাঁ। তার জন্য ওদের গুগলে সার্চ করলে, স্মাইলি হোমস্টে বলে সার্চ করলে তোমরা গুগলে পেয়ে যাবে, ফোন নাম্বার, অ্যাড্রেস সবই, পুরো ডিটেলস ওদের দেওয়া রয়েছে, তোমরা পেয়ে যাবে। স্মাইলি হোমস্টে সার্চ করবে, পেয়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম যে আলাদা করে একা যদি আসে তাহলে কত খরচা? বললো পার হেড খাওয়া দাওয়া নিয়ে, সব কিছু নিয়ে ওই 1000 থেকে 1200 টাকা করে পড়বে। এখানে খাবার মেনু ছিল, তোমরা এখানে পেমেন্ট করতে পারবো অনলাইন। এই যে দেখো খাবার মেনু কি দাম ছিল না ছিল সব প্রাইস দেওয়া ছিল। এই যে, আর এদের যদি ব্যবহারের কথা বলি তাহলে কোনো কথা হবে না, প্রচণ্ড ব্যবহার ভালো। এখানে সব লাঞ্চ ডিনার করার পরে হাত ফাত ধোয়ার জন্য। আর এই সাইডটাতে ওনারা চাষ করে রেখেছিলো এই বিনস, আমরা বিনস বলি, ওরা বিনস বলে না, ওরা কি একটা বলে। আর ওই বিনস করাই চাষ করে রেখেছিলো। বিনস, বেগুন, এইসব ওরা সব চাষবাস করে রেখেছে। এই দেখো বিনস। এই যে হোমস্টেটার নাম মাই স্মাইলি হোমস্টে। আর হোমস্টেটা খুবই সুন্দর। আমরা আছি এই ফার্স্ট ফ্লোরে। এই যে রুম, সব কটা রুমই সুন্দর। সবই ওয়েস্টার্ন ওয়াশরুমও খুব সুন্দর। হোমস্টেগুলো খুব সুন্দর, মানে রুমগুলো তো খুবই সুন্দর। আর রুমের মধ্যে যাতে তোমার পায়ে ঠান্ডা না লাগে, যার জন্য যারা 3 জন করে একটা রুমে দিচ্ছে তাদের জন্য ডবল বেড সঙ্গে একখানা সিঙ্গেল বেডরুম, মানে দিয়ে দিচ্ছে। 3 জন থাকার জন্য একটা বেড সিঙ্গেল থাকছে, আর একটা 2 জন শুতে পারবে ওরকম বেড দিয়ে দিচ্ছে। আমাদের খাওয়া দাওয়ায় তো দেখে নিলে, খাওয়া দাওয়া করা হয়ে গেল। খাওয়া দাওয়ায় ছিল আমাদের ডিম, সবজি, ডাল, এইসব। আর দেখো আমরা খেয়ে দিয়ে একটু ঘুরতে চলে এসেছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তখন যদি একটু রেস্ট নিতে যাই তখন শরীর খারাপ হয়ে যাবে, ওই জন্য। আর এদেরকে দেখো না, এত ভালো লাগছে, মনে হচ্ছে কারোর বাড়ির সব নিয়ে চলে এসেছে, কিন্তু না, এরা এখানকার রোডেই থাকে, রাস্তাতেই থাকে, আর দুটো হোমস্টের ভেতরেই থাকে। তো আমরা যেহেতু বেরিয়েছি, এরা সবাই আমাদেরকে গার্ড, আমাদের সিকিউরিটি গার্ডেরা সবাই আমাদেরকে গার্ড দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। আর তখন আমাদের মোটামুটি ওয়েদারটা ঠিক লাগছিলো, যার জন্য আমরা জ্যাকেটটা খুলেই নিয়েছিলাম, কারণ হেঁটে হেঁটে যাবো, যেহেতু গরম লাগবে, আর এত ভারী জ্যাকেট পারবো না চাগিয়ে নিয়ে যেতে, এরকম একটা ব্যাপার। আর সবাই এখানে আড্ডা মারছে। আমরা আড্ডা মারতে মারতে একটু হাঁটতে হাঁটতে চলে যাবো, হাঁটাহাঁটি করে আসবো। আমাদের আগে আগে যাচ্ছে আমাদের সিকিউরিটি গার্ড দিতে। এগুলো সবই নতুন নতুন এখানে হোমস্টেগুলো হয়েছে। অর্ধেক লোক আমাদের পিছনে, ওনারা আস্তে আস্তে হেঁটে আসছে,
আমরা একটু তাড়াতাড়ি হেঁটে চলে যাচ্ছি, কারণ আমি ওই আসতে হাঁটতে পারি না, এটা আমার একটা বড় সমস্যা। যত ভাবি আসতে হাঁটবো কিন্তু ঠিক জড়ে যাবে। এটা কী ফল তোমরা বলতে পারো? আমি তো নামটা জানি, আমি তোমাদেরকে পরে জানাবো, আগে তোমরা বলো এটা কী ফল, এটা কী জিনিস। তোমরা কে কী কমেন্টে বলতে পারো, আমি দেখবো যেটা কী জিনিস। এটা তোমাদের কাছে আমার অপশান থাকলে যেটা কী বলতে যে পারবে, অবশ্যই তার সাথে আমি মেসেজে কথা বলবো। এটা আমি জানি, আমি তোমাদেরকে এটা লাস্ট দিন বলবো যেটা কি, যেদিন আমি বাড়ি ফিরবো, কিন্তু এটা এখন তোমাদের বলতে। 3, 2, 1. টাটা। ওই তো উঠেছে। ওই তো। আমরা ডিনার করতে বসেছি, দেখো এখানে আছে চিকেন, এখানে রুটি, এখানে আলু ভাজা, এখানে লঙ্কা পেঁয়াজ, এই দেখো সবার তাই আছে একই। সবার প্লেট রেডি। চলো ডিনার করে নিই, তারপরে বলছি তোমাদের। শুতে চলে এসেছি, এখন বাজে 10টা 58, আর আমাদের ডিনার কমপ্লিট। ডিনারে তো দেখালাম, ওদের খাওয়া দাবার খুব সুন্দর, খুব টেস্টি খাবার, আর হেলদি, বেশি অয়েল নেই, কিছু নেই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দেখো আমরা ঘুমাবো বলে চলে এসেছি। চলো, কারণ আজ তাড়াতাড়ি একটু শুয়ে পড়ি, কালকে আবার সকাল সকাল বেরোনো আছে। আমরা এখান থেকে বেরাবোই 9টা থেকে 9:30টার মধ্যে। তো কালকে আমাদের, আজকে রাত্রি লাস্ট, কালকে আমরা কলকাতার জন্য আবার রওনা দেবো নিজেদের বাড়িতে। চলো, ততক্ষণ তোমাদের সাথে আবার সকাল উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।